নতুন বছরের শুরুটা বেশ ভালোই হলো বল। আমার নয়নাভিরাম দৃশ্যের সামনে সাতরাচা থনু ফিকে। কি বলিস? রাহুলের প্রশ্নের জবাবে কিছু একটা বলবো ভাবছিলাম, কিন্তু এত ঠান্ডা যে মুখ খুলতেও ইচ্ছা করল না। কোনো মতে ঘাড় নেড়ে সম্মতি জানালাম। আমরা এখন প্রায় 13,000 ফুট উঁচুতে। চারিদিকে হিমালয় পর্বতমালার উঁচু উঁচু চূড়ো দেখা যাচ্ছে। বরফের চাদরে চড়াচড় ঢাকা পড়ে রয়েছে। মাথার উপর সূর্য উজ্জ্বল হাসি হাসছে। মন বলছে তাপমাত্রা খুব বেশি হলে -1 কি 2 হবে। আকাশ পরিষ্কার হওয়ার দরুন ঠান্ডাটারও জাঁকিয়ে পড়েছে। দীর্ঘক্ষণ হাঁটতে হাঁটতে পায়ের তলাটা জ্বালা করছে একদম। আমরা দম নেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ালাম। রাহুলকে উদ্দেশ্য করে বললাম, এতটা অবরুটে আসাটা কিন্তু ঠিক হলো না ভাই। 1টা বাজতে চললো, চল এবার ফেরা যাক। অন্ধকার হলে কিন্তু এবার ঝামেলায় পড়ে যাব। আরে তো সবে তো 1:45, এখনো যথেষ্ট সময় আছে। দেখ না, সূর্য এখনো মাথার উপরে। তোর শালা বয়স হয়ে গেছে, পাটা ব্যথা করছে নাকি? হ্যাঁ, একটা কান এঁটো করা হাসলো রাহুল। আমি আর কথা বাড়ালাম না। রাহুলের এই নিয়ম ভাঙার ব্যাপারটা নতুন নয়। এর আগে ওর সাথে যতবার ট্রেকে গেছি ততবারই এমন অভিজ্ঞতা হয়েছে। শত শত লোক যে পথে হেঁটেছে সে পথে নাকি এক্সপ্লোর করার মতো কিচ্ছু থাকে না। অতএব ট্রেক গাইডের দেখানো পথের বাইরে ওকে কিছু না কিছু একটা করতেই হবে। অবশ্য তেমন সমস্যা কিছু হয়নি, তবে হতে কতক্ষণ। এই রুটটা এমনিতেই অফবিট। দুর্গম এবং ঠান্ডার প্রকোপ বেশি হওয়ায় এদিকটায় জনসমাগম হয় না বললেই চলে। তার ওপর মূল যাত্রাপথ থেকে বেশ খানিকটা সরে এসেছি আমরা। এইসব জায়গায় ঝপ করে সন্ধে নেমে যায়। আশেপাশে কোনো বসতি তো চোখে পড়ল না, তাই মনটা কেমন একটা করতে লাগলো। তিয়াশাও যেন একটু অফ হয়ে রয়েছে। ওকে বললাম, কিরে তোর আবার কি হলো? তিয়াশা নিজের রুকস্যাক থেকে জলের বোতলটা বের করল। ঢাকনা খুলে খানিকটা জল ঢেলে বলল, কই কিছু না তো, আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এই 10 ছুটিটাই তো সারা বছরের কর্পোরেট চাঁদা কলের পিসপার এনার্জি দেয়, তাই একটু মিস করতে চাই না। একটু থেমে চারিদিকটা দেখে নিল। তারপর রাহুলের উদ্দেশ্যে বলল, শোনো না, এদিকটা কিন্তু সত্যিই বড় রিমোট। চলো এবার ফেরা যাক। রাহুল ততক্ষণে একটা বড় টিলার ওপর উঠে দাঁড়িয়েছে। শাহরুখ খানের পোজে হাত প্রসারিত করে মিমিক্রি করে বলল, आज एक दुआ और मांग लो, आज एक जिंदगी और जी लो, आज एक सपने और देख लो। आज क्या पता कल हो ना हो। এই ছেলে মানুষগুলোই রাহুলের বৈশিষ্ট্য। যে কোনো টেনশনের মুহূর্তে এমন করে ফাজলামি করা শুধুমাত্র ওর পক্ষেই সম্ভব। ও ছোটবেলা থেকেই শাহরুখ খানের অন্ধ ভক্ত। কিং খানের সমস্ত সিনেমার ডায়লগ ওর একেবারে মুখস্থ। আমিও হেসে ফেললাম, হাত নেড়ে বললাম, আরে অনেক হয়েছে, এবার নেমে আয় ওখান থেকে। আরে পা মচকাবি নাকি শেষমেশ? এই চ এবার কিন্তু সিরিয়াসলি ফেরা উচিত। তো সালা, এই তোদের জন্য না মেজাজ খিচড়ে যাবে মায়ের। সেই তখন থেকে দুজন মিলে খালি ফিরতে হবে করেই যাচ্ছিস। এই শোন, আমার কি একটা কাণ্ডজ্ঞান নেই নাকি রে? হ্যাঁ, চল চল চল। বাপরে বাপ, শালা বন্ধু আর গার্লফ্রেন্ডের সাথে ট্রেকে এসে মনে হচ্ছে এখন খুড় শ্বশুর আর পিসি শাশুড়ির সঙ্গে তীর্থ করতে এসেছি। যত সব বলেই টিলাটার উপর ঝাঁপ দিল সে। আর তখনই ঘটল এক বিপত্তি। টিলাটা আন্দাজ 4 ফুট উঁচু। সেখান থেকে পড়েই পা মুচকে বসে পড়ল রাহুল। ব্যথায় একেবারে কোকিয়ে উঠল সে। লক্ষ্য করলাম মুহূর্তেই ওর চোখের কণায় জল চলে এসেছে। তিয়াশা তাড়াতাড়ি ছুটে গেল সেদিকে, আমিও ছুটলাম। কাছে গিয়ে দেখি জায়গাটায় নুড়ি পাথর ভর্তি।
সম্ভবত ওতেই পা হড়কেছে বেচারার। সাবধানে হাত। এখানে এখানে। আমরা দুজনে মিলে ধরাধরি করে ওকে বসালাম। একটা পাথরে হেলান দিয়ে পা ছড়িয়ে বসল। তিয়াশা ওর জুতোটা সাবধানে খুলে ফেলল। দেখলাম কয়েক সেকেন্ডে গোড়ালির কাছটা ফুলে লাল হয়ে উঠেছে। আমার কাছে হামেশাই একটা পেন রিলিফ স্প্রে থাকে। রুকস্যাকটা পাশে নামিয়ে সেটা বের করলাম, ভালো করে স্প্রে করে দিয়ে বললাম, ইস দেখলি তো, কখন থেকে বলছি ফিরে চল ফিরে চল, তোর সবটাতে বাড়াবাড়ি। দাড়ি গোপ পেকে গেল, অথচ একটু শান্ত হতে পারলি না। ওই ওই আবার শুরু হলো ভাষণ। এই ছাড় তো, একটু লেগেছে কি লাগেনি? প্রত্যুষটা তো ঠিকই বলেছে। এবার এতটা পথ নামবে কি করে? পা তো অলরেডি ফুলে উঠেছে। তিয়াশাকে বেশ চিন্তিত দেখালো। ওর ছোট ছোট চোখ দুটো যন্ত্রণার কথা ভেবে ছলছল করে উঠল। আমি সামাল দিতে হেসে বললাম, আরে তুই চিন্তা করছিস কেন? বাঁদরদের এত অল্পে কিচ্ছু হয় না। আচ্ছা তোরা একটু বস, আমি আশপাশটা একটু রেকি করে আসি। হিমালয়ের কোলে প্রেমিক যুগলকে একটু স্পেস দেওয়ার প্রয়োজন, তাই ওদের বসিয়ে এগিয়ে গেলাম পশ্চিমের দিকে। এই দিকটার জমি অপেক্ষাকৃত কম পাথুরে। পায়ে পায়ে 200 মিটারের মতো এগিয়ে গেলাম। খানিকটা দূরে গোটা চারে কাঠের বাড়ি নজরে পড়ল। বেশ খানিকক্ষণ তাকিয়ে রইলাম সেদিকে, যদি কোনো লোকজন নজরে আসে। না, কোনো জনমানুষের দেখাই পেলাম না, বরঞ্চ একটা হিমশীতল হাওয়ার স্রোত আমার সর্বাঙ্গ কাঁপিয়ে দিয়ে গেল। দূরে তাকিয়ে দেখলাম একটা সাদা মতো কি যেন ভেসে আসছে আমাদের দিকে। বুঝলাম বরফপাত হতে পারে। কাম সেরেছে, এক্ষুনি কিছু একটা বন্দোবস্ত করতে হবে। তড়িঘড়ি দৌড়লাম উল্টো দিকে। ভাই, তোর পায়ের ব্যথা কি কমেছে? দেখলাম কপত কপতি নির্জনে বসে প্রেমালাপ করছিল। আমায় দেখে হঠাৎ জড়সড় হয়ে বসল। রাহুল একটু সংযত হয়ে বলল, আবার কি হলো? এমন হাঁপাচ্ছিস কেন? ওদিকটা দেখ। সর্বনাশ, তুষারপাত হবে নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। দেখ, এক্ষুনি আমাদের ফিরতে হবে। এই রাহুল, তোর পায়ের ব্যথা কমলো? এবার হাঁটতে পারবি? হ্যাঁ হ্যাঁ, ব্যথাটা অনেকটা কমে গেছে। দাঁড়া, জুতোটা পরেই নি। বলেই জুতো পরতে আরম্ভ করলো রাহুল। তিয়াশা ওকে জুতো পরতে সাহায্য করছে, আর আমি তাকিয়ে আছি সেই ক্রমধাবমান শ্বেত শুভ্র অবয়বের দিকে। সেটা দুরন্ত গতিতে ছুটে আসছে আমাদের দিকে। নিমেষের মধ্যেই বাতাসের বেগ প্রায় দ্বিগুণ হয়ে গেল। কানের পাশ দিয়ে শোঁ করে বয়ে যাচ্ছে হিমশীতল হাওয়ার স্রোত। এত পোশাকের ওপর দিয়েও যেন বরফের কুঁচি গিয়ে বিঁধছে হাড়ের মধ্যে। আমার শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। রেডি? চল চল। রাহুল জুতো পরে উঠে দাঁড়ালো। আমরা রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম, কিন্তু চলা আর হলো না। দুপা ফেলেই আবার যন্ত্রণায় কুকিয়ে উঠল রাহুল। হাঁটু মুড়ে বসে পড়ল পাথরের ওপর। বুঝলাম এত সহজে হাঁটতেও পারবে না। মনে মনে বললাম, এই রে, বিপদ বাড়ল মনে হয়। কিন্তু মুখে প্রকাশ করলাম না সে কথা। রাহুলের কাঁধে হাত রেখে বললাম, ভাই, এবার হাঁটতে পারবি? কি জানি ভাই, ব্যথা তো কমেই গেছিল, কিন্তু একটা পা হাঁটতেই মোচড় দিয়ে উঠল আবার। সরি ভাই, মনে হচ্ছে একটু বেশি রেস্ট নিতে হবে। একটু শেক করতে পারলে ভালো হতো। এখানে কোথায় রেস্ট নেবে বলো তো? তার উপর বরফ পড়বে মনে হচ্ছে। নিচে নামতে না পারলে মুশকিলে পড়বো। আশেপাশে তো কোনো বাড়ি ঘরও নজরে পড়ছে না। কেন যে এত বাড়াবাড়ি করো? না রে, ওই দিকটায় কয়েকটা বাড়ি চোখে পড়ল। যদিও লোকজন কিছুই দেখলাম না,
তবুও বোধহয় মাথা গোজার ঠাঁই পাওয়া যাবে, বুঝলি? কিন্তু সেও তো বেশ খানিকটা নিচে। এই রাহুল, ওই পর্যন্ত যেতে পারবি তো? আরে পারতেই হবে, আমার জন্য তোর এমন বিপদে পড়েছিস, এইটুকু কষ্ট তো সইতেই হবে। ডরতা কাহে কা, मैं हूं ना। আবার ফাজলাম। তুই কি এই পরিস্থিতিতেও সিরিয়াস হতে পারছিস না? আচ্ছা বাবা, এই কান ধরলাম, নে তাড়ি আর কি মারবো না, চল দেখি বাড়িগুলো কত দূরে। দাঁড়া। আমি আর তিয়াশা মিলে ওকে দাঁড় করালাম। একদিকে তিয়াশার কাঁধে আর একদিকে আমার কাঁধে ভর দিয়ে ও কোনো রকমে এগিয়ে চলল। লক্ষ্য করলাম বেচারা দাঁতে দাঁত চেপে আছে। নির্ঘাত ভীষণ যন্ত্রণা হচ্ছে, আর তা আড়াল করতেই ওর মুখ চোখ কঠিন হয়ে উঠেছে। কয়েক পা এগোতেই বরফ পড়া শুরু হলো। প্রচণ্ড ঠান্ডা সেই বরফের কুঁচি বালিশ ছেঁড়া তুলোর মতো আমাদের সর্বাঙ্গে পড়তে শুরু করলো। আমাদের মুখের খানিকটা অংশ উন্মুক্ত আছে। এই প্রচণ্ড ঠান্ডায় বরফের স্পর্শে সেই জায়গাগুলো যেন কেটে যাওয়ার মতো জ্বলতে শুরু করলো। জানি বলাটা অন্যায় হবে, তবুও বললাম, ভাই একটু জলদি পা চালানোর চেষ্টা কর। আন্দাজ মিনিট 20 হাঁটার পর জায়গাটায় গিয়ে পৌঁছলাম। চারপাশে তাকিয়ে দেখলাম এরই মধ্যে বরফে সব সাদা হয়ে গিয়েছে। বুঝলাম এটা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। উপর থেকে বোঝা না গেলেও পাশাপাশি প্রায় খানাটে কাঠের বাড়ি রয়েছে এখানে। সবচেয়ে কাছের বাড়িটার দরজায় টোকা দিলাম। না, কেউ সাড়া দিল না। গলা চড়িয়ে হাঁক পারলাম, কই হ্যাঁ, হ্যালো, ইজ এনিবডি হোম? বাড়িতে কেউ আছেন? আজব তো, এত হাঁক ডাকের পরেও কেউ সাড়া দিচ্ছে না কেন? দরজাটা একটু জোরে ঠেলা দিতেই শব্দ করে খুলে গেল। উঁকি দিয়ে ভেতরে দেখলাম কেউ আছে কিনা। না, ঘরের ভেতরও কারোর দেখা পেলাম না। কিরে, কেউ নেই বাড়িতে? কই, কারোর তো দেখা নেই। কি করি বলতো? ধুস সালা, এই ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জমবো নাকি? কেউ নেই যখন তখন চল না ঘরের ভেতর ঢুকে দেখি। বাড়ির মালিক যদি ট্রেসপাসিংয়ের জন্য ঝামেলা করে? এই ছাড়ো তো, এমন ঠান্ডায় মানুষ বাঘকেও আশ্রয় দেয়, আর আমরা চোর না ডাকাত যে ঝামেলা করবে? চলো চলো ভিতরে চলো, जो होगा देखा जाएगा। বাড়িটার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। পাশেই একটা মোটা কাঠের খিল পড়ে আছে, সেটা চাপিয়ে দিলাম দরজার ওপর। ভেতরে ঢুকেই একটা বসার ঘর, সেখানে একটা শতছিন্ন ময়লা গদি পাতা। পশ্চিমের দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডারের মতো কি যেন ঝুলছে। বসার ঘরের ডাইনে ও বাঁয়ে দুটো দরজা। আমি আর তিয়াশা দরজা দুটো খুলে দুটো শোয়ার ঘর দেখতে পেলাম। কোনো ঘরেই জানালার ব্যবস্থা নেই। ডাইনের ঘরটায় একটা পুরনো চাদর আর বিছানা পাতা, খাটের বালাই নেই। রুকস্যাক থেকে চাদরটা বের করে ওর ওপরেই পেতে দিলাম। রাহুলকে ধরাধরি করে শুইয়ে দিলাম বিছানার ওপরে। প্রচণ্ড ঠান্ডায় হাত পা একেবারে জমে যাচ্ছে। চাটা কিছু বানাতে পারলে ভালো হতো। এই সব ভাবছি, এমন সময় কানে একটা অদ্ভুত শব্দ এলো। ঠিক বাড়িতে মা সন্ধ্যা দেওয়ার সময় যেমন শাঁখ বাজায়, খানিকটা সেই রকম। একটানা সেই শব্দ অবিশ্রান্তভাবে বেজেই চলেছে। শব্দটা শুনে বুকের ভেতর কেমন যেন অস্থির হয়ে উঠল। আমার কেন জানি না মনে হলো এই শব্দ যেন প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা এক অদৃশ্য বিপদের সংকেত।
আমি আর তিয়াশা বিস্ময়ে বিভ্রান্তিতে একে অপরের দিকে তাকালাম। রাহুলও ব্যথা ভুলে চুপ করে শুয়ে রইল। আমাদের মনে শীতের হিমেল হাওয়ার চেয়েও শীতল আতঙ্ক বয়ে গেল। এই প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষের চিহ্নমাত্র নেই, সেখানে এই অদ্ভুত শব্দের উৎস কি? আমরা কি তবে কোনো অজানা বিপদের মুখোমুখি হতে চলেছি? এই ওটা কিসের শব্দ বলতো? মনে হচ্ছে আশপাশের বাড়িগুলোয় নিশ্চয়ই লোকজন আছে, বুঝলি? এখানে কি বাঙালি বাড়ি আছে নাকি প্রত্যুষদা? শঙ্খ বাজাচ্ছে কে? না না, তা কেন? বাঙালি বাড়ি ছাড়া কি কেউ আর শাঁখ বাজায় না? আওয়াজটা তখনও এক নাগাড়ে বেজে চলেছে। এক টানা ঝিম ধরানো এই শব্দটা যেন নিরলসভাবে কেউ বাজিয়েই চলেছে। বেশিক্ষণ সেই শব্দের দিকে কান পেতে শুনলে কেমন একটা ঘোরের মতো লেগে যায়। মনে হয় হাত পা অবশ হয়ে আসছে। একটা ঘুমের মতো আচ্ছন্নতা যেন ধীরে ধীরে গ্রাস করে চেতনাকে। কয়েক সেকেন্ড সেই শব্দ শোনার পর মনে হচ্ছিল যেন মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। শীতের রেশ, আশ্রয়হীনতার উদ্বেগ, এতক্ষণের ক্লান্তি, ভয়, আশঙ্কা সব যেন নিমেষেই মিলিয়ে যেতে শুরু করলো। মনে হচ্ছে সেই নিরঙ্কুশ ধ্বনি ক্রমশ গ্রাস করে ফেলছে আমার দেহ, মন, সমস্ত সত্তাকে। প্রত্যুষদা, ও প্রত্যুষদা, 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 ও প্রত্যুষদা, প্রত্যুষদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। সম্বিত ফিরল তিয়াশার ডাকে। সে আমাকে ঠেলা দিয়ে বলল, কি হয়েছিল তোমার? কি ভাবছিলে? আমি কতক্ষণ থেকে ডাকছি তোমায়। দুশ্চিন্তা হচ্ছে তো নাকি? না রে, তেমন কিছু না। বল, কি বলবি? বলছি, একবার আশেপাশের বাড়িগুলো তো দেখে আসবি নাকি? মানে যদি কারো দেখা পাওয়া যায়। এবার গ্রাম শুদ্ধ সকলেই নিশ্চয়ই আর উধাও হয়ে যায়নি। তাছাড়া অন্য কারো বাড়িতে এভাবে হাত পা ছড়িয়ে বসে থাকাটাও তো আর ঠিক দেখায় না। বাইরেও বরফ পড়ছে, পারমিশন নিয়ে বাড়ির ভেতর ঢুকিনি দেখে মালিক যদি আবার খেদিয়ে দেয়, তখন দাঁতান্তরে পড়বো। সেটাই ভালো। তুই এখানে শুয়ে থাক, আমি আর তিয়াশা বরং একবার আশেপাশের বাড়িগুলো দেখে আসি। বলেই তিয়াশাকে নিয়ে বেরোলাম আমি। বাইরে বেশ জোরে বরফ পড়ছে তখনও, আর সাথে সাথে শোঁ শোঁ করে ঝোড়ো হাওয়া বইছে। দেখলাম বাড়িগুলো এমনভাবে সাজানো যেন সবাই লাইন দিয়ে প্যারেড করতে দাঁড়িয়েছে। গোটা দুয়েক বাড়ি খালি এদিক ওদিক ছড়ানো। প্রথম বাড়িটা আমাদের আশ্রয়স্থল থেকে আন্দাজ 10 পা দূরে। কাঁপতে কাঁপতে কাঠের দরজায় ঠোকা দিলাম। কেউ আছেন? কই, হ্যাঁ, কেউ আছেন বাড়িতে? না। 3 বার ডাকাডাকি করার পরেও কোনো সাড়া শব্দ পেলাম না। জোরে ঠেলা দিতে এ বাড়ির দরজাটাও ক্যাঁচ শব্দে খুলে গেল। এ বাড়িটা যেন আগের বাড়িটারই ঠিক নকল। ভেতরে ঢুকেই একটা বসার ঘর, সেখানে একটা শতচ্ছিন্ন ময়লা গদি পাতা, পশ্চিমের দেওয়ালে পুরনো ক্যালেন্ডারের মতো কি যেন একটা ঝুলছে। বসার ঘরের ডাইনে ও বাঁয়ে দুটো দরজা, হুবহু একেবারে আগের বাড়িটার মতোই। কিন্তু এ বাড়িটাতেও আগের বাড়ির মতোই কোনো লোকের দেখা পেলাম না। সেই আগের বাড়ির মতোই এই বাড়িরও ডাইনের ঘরের পিছনে একটা বেরোনোর দরজা রয়েছে। মূল ফটক ছাড়া এ বাড়িতেও এই দরজা দিয়ে বাইরের পিছন দিকে বেরোনো যায়। আমি আর তিয়াশা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। বুঝলাম সেও আমার মতো যারপর নাই বিস্মিত হয়েছে।
তবে অবাক হওয়া এখনো ঢের বাকি ছিল। পিছনের দরজা দিয়ে বেরিয়ে দেখি তৃতীয় বাড়িটাও এই বাড়িটার থেকে আন্দাজ 10 পা দূরে। এ বাড়ির দরজায় টোকা দিয়েও কারোর সারা শব্দ পাওয়া গেল না। যথারীতি আমরা দরজাটা খুলে ফেললাম। তারপর বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। চমকে গিয়ে দেখলাম এই বাড়িটাও আগের বাড়ি দুটোর মতোই, যেন কতগুলো যমজ বাড়ি বানানো হয়েছে ইচ্ছাকৃতভাবেই। এ বাড়ির ভেতরে ঢুকেও একটা বসার ঘর, সেখানেও ঠিক আগের দুটোর মতোই একটা শতচ্ছিন্ন ময়লা গদি পাতা, পশ্চিমের দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডার, বসার ঘরের ডাইনে ও বাঁয়ে আগে বাড়ি দুটোর মতোই দুটো দরজা, দুটো দরজার পাশে দুটো শোয়ার ঘর। এসব কি কি ব্যাপার বলতো? এ কি গোলক ধাঁধা নাকি? প্রত্যেকটা বাড়ি একই দূরত্বে বানানো, প্রত্যেকটা বাড়ির ভেতরে সাজসজ্জা হুবহু এক, প্রত্যেকটা বাড়ির ভেতরের প্রতিটা ইঞ্চি যেন একই ধাঁচে বানানো। এসব কি? প্রত্যুষদা, আরও একটা জিনিস লক্ষ্য করেছ? বাইরে ঝড়ের শব্দে ঠিকমতো বোঝা না গেলেও প্রতিটা বাড়ির ভিতরে ঢোকা মাত্র সেই শাঁখে ফু দেওয়ার মতো শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। ও ঠিকই বলেছে, বিষয়টা আমিও লক্ষ্য করেছি। কি হচ্ছে তা কিছুতেই বুঝতে পারছিলাম না। সবকটা বাড়ি একই রকম কেন? একটা অদ্ভুত রহস্য যেন ধীরে ধীরে গ্রাস করছে আমাদের। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সারা গ্রামে এখনো পর্যন্ত একটা মানুষেরও দেখা পেলাম না। তিয়াশা, সবকটা বাড়ি একবার ঘুরে আসবি নাকি? আমি আমি কিছু বুঝতে পারছি না প্রত্যুষদা, এসব কি? ওর চোখে মুখেও প্রচণ্ড ভয় আর বিস্ময়ের ছাপ। আমি একটু ভেবে নিয়ে বললাম, ঠিক আছে, একটা কাজ কর, তুই বরং ফিরে যা। রাহুল অনেকক্ষণ একা রয়েছে, তুই ওর কাছে গিয়ে বস আর দেখ একটু চাটা করা যায় কিনা। আমার মন বলছে বাকি বাড়িগুলোই ওই একই দৃশ্য দেখতে পাবো, কিন্তু তবু একবার দেখে আসা তো জরুরি। তিয়াশা ঘাড় নেড়ে বিদায় নিল। আমি এগিয়ে চললাম পরের বাড়িটার দিকে। এ বাড়িটাতেও সব একই। তার পরের বাড়িটা, তার পরের বাড়িটা, তার পরের বাড়িটা, তারও পরের বাড়িটা, ঠিক যেন একই ধাঁচে গড়া এক একটা করে কপি। একই প্রতিলিপিতে বানিয়ে কি যে লাভ হয়েছে তা বুঝতে পারলাম না। শেষ বাড়িটা এসে এক প্রকার বিরক্তি আর ক্লান্তি আমাকে ঘিরে ধরল। মনে হচ্ছিল এক নিরন্তর গোলক ধাঁধার মধ্যে আমি উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছি। চোখ বেঁধে দিলেও এখন প্রত্যেকটা বাড়ি পেরিয়ে প্রথম বাড়িতে ফিরে আসতে আমার একটুও অসুবিধা হবে না। বাড়িটার পিছনের দরজা খুলে বাইরে পা রাখা মাত্রই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি সন্ত্রস্ত হয়ে উঠলাম। এই বাড়িটা একেবারে খাদের কিনারায়। দরজা খুলে মাত্র 10 পা দূরেই খাদের কিনারায় একটা নরকঙ্কাল বসে রয়েছে। কঙ্কালটার গায়ে একখণ্ড পশমের আলখাল্লা জড়ানো। কাছে গিয়ে দেখলাম সেটা খাঁটি চামড়ি গায়ের চামড়ায় তৈরি। কঙ্কালটা খাদের দিকে পিছন ফিরে বসে আছে। তার হাতে একটা মোটা হাড়ের টুকরো ধরা। দেখে মনে হচ্ছে সেটা কোনো বড় জন্তুর কণ্ঠার হাড়, যেন লোকটা মারা যাওয়ার সময় সেটাকে মুখে লাগিয়ে রেখেছিল, আর তারপরেই আচমকায় মৃত্যুর করাল গ্রাসে তলিয়ে গিয়েছে সে। সেইভাবেই হাতের হাড়টা আটকে ধরে বসে আছে সেই হতভাগ্য কঙ্কাল। শোঁ শোঁ করে প্রবাহিত হওয়া সেই ফাঁপা করটির মধ্যে দিয়ে বাতাস এসে আঘাত করছে সেই কণ্ঠার হাড়ে, আর তাতেই এক শাঁখে ফুঁ দেওয়ার মতো অশুভ কাঁপন ধরানোর শব্দ উঠছে। হঠাৎ করেই মনে হলো যেন কঙ্কালটার ফাঁপা চোখের কোঠর থেকে কেউ আমাকে দেখছে। সেই শূন্য চোখের গভীর থেকে
এক দৃষ্টি আমার দেহে প্রবেশ করছে, আমার রক্ত হিম করে দিচ্ছে সেটা। বাতাসে যেন মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে, আর দূরে দূরে কোথাও কোনো অদৃশ্য জন্তুর হাহাকার ধ্বনি যেন গম গম করে বেজেই চলেছে। খাদের কিনারায় দাঁড়িয়ে অনুভব করলাম অন্ধকার যেন আমাকে তার গভীরে টেনে নিয়ে যেতে চাইছে। একটা শীতল স্পর্শ আমার গায়ে এসে লাগছে, যেন কঙ্কালটার হাড়ের হাত আমাকে ডাকছে তাদের চিরস্থায়ী নির্জনতার জগতে। নরকঙ্কালটির দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথার মধ্যে কেমন একটা ঝিম ধরা অবশ ভাব এসে ভর করছিল, আর তারই মধ্যে হঠাৎ একটা মর্মভেদী চিৎকার শুনে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। চিৎকারটা আসছে আমার ঠিক পিছনের বাড়িগুলোর দিক থেকে। স্পষ্ট বুঝতে পারলাম ওটা তিয়াশার গলার স্বর। সব ভুলে রুদ্ধশ্বাসে ছুটতে লাগলাম সেই চিৎকার লক্ষ্য করে। ছুটতে ছুটতে কতবার যে হোঁচট খেলাম, কতবার যে কাঠের দেওয়ালে ধাক্কা লাগলো তার কোনো হিসাব নেই। নেহাত শীতের মোটা পোশাক পরেছিলাম তাই রক্ষে, নইলে এই হিমশীতল ঠান্ডায় সেই আঘাতগুলো সহ্য করা দুঃসাধ্য হয়ে যেত। প্রথম বাড়ির পিছনের দরজায় এসে পৌঁছানোর পর তিয়াশার চিৎকার থেমে গেল, কিন্তু সেই শাঁখে ফুঁ দেওয়ার মতো অমঙ্গলের শব্দটা এবার যেন আরো জোরে শোনা যাচ্ছে। এক ঝটকায় দরজাটা খুলে ফেললাম। ঘরের ভেতর ঢুকে দেখি শোবার ঘরটা একেবারে ফাঁকা। দরজা পেরিয়ে বসার ঘরে ঢুকলাম। দেখলাম এক কোণে তিয়াশা নিস্তেজ হয়ে পড়ে রয়েছে, তার কোনো সাড়া নেই। আর এক কোণে রাহুল বসে আছে, তার সামনে সেই রহস্যময় ক্যালেন্ডারের মতো জিনিসটা ঝুলছে। কাছে গিয়ে দেখলাম রাহুলের সামনে পড়ে আছে একটা মোটা বইয়ের মতো কিছু, কিছু পুরনো পয়সা, মানুষের দাঁতের তৈরি একটা মালা, আর কোনো অজানা পশুর কালচে হয়ে যাওয়া শিং তার পায়ের কাছে ছড়ানো রয়েছে। রাহুলের চোখ অর্ধেক বন্ধ, যেন গভীর ধ্যানে মগ্ন সে। সেটি খাদের ধারে দেখা নরকঙ্কালটার মতো একটা পশুর কণ্ঠার হাড় মুখের কাছে ধরে ক্রমাগত ফুঁ দিচ্ছে সে। এমন অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। তারপর সংকল্প নিয়ে রাহুলকে ডাকলাম। রাহুল, এই রাহুল, কি করছিস এসব? এই শুনতে পাচ্ছিস? ওঠ, ওঠ এক্ষুনি। কিন্তু রাহুল কোনো উত্তর দিল না, যেন সে অন্য জগতে একেবারে হারিয়ে গিয়েছে। অসহায় হয়ে তিয়াশার দিকে এগিয়ে গিয়ে ডাকলাম, এই তিয়াশা, তিয়াশা, এই তিয়াশা। কোনো সাড়া নেই, সে সম্পূর্ণ জ্ঞান হারিয়েছে। না, আর অপেক্ষা করা যাবে না। রুকস্যাক থেকে জলের বোতল বের করে ঠান্ডা জলের ছিটে দিলাম তিয়াশার মুখে। ঝাপটা খেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। আমি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি হলো রে? এমন বেহুশ হয়ে গেলি কি করে? তিয়াশা ঝপ করে উঠে বসল, তারপর ভয়ার্ত চোখে রাহুলের দিকে তাকিয়ে বলল, ওকে সামলা প্রত্যুষটা, ওর কিছু একটা হয়েছে। আমি এসে দেখি ও এইভাবে বসে বসে কিসের একটা হাড় মুখে ঠেকিয়ে বারবার ফু দিচ্ছে, তার থেকে ওই অদ্ভুত শব্দটা বের হচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম ও কেন করছে। রাহুল আমার কোনো কথার উত্তর দিল না। এক মনে ক্রমাগত এই বিশ্রী জিনিসটা বাজিয়ে চলল।
আমার কথার উত্তর দিচ্ছে না দেখে আমি ভাবলাম ও বুঝি মস্করা করছে। তুমি তো ওর স্বভাব জানোই, সারাক্ষণ ফাজলামি করে, স্থান কাল কিচ্ছু পাত্তা দেয় না। তাই আমি ওর হাত ধরে টান দিলাম, আর সাথে সাথে দেখলাম প্রচণ্ড ভয়ে তিয়াশার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আমি বললাম, আর সাথে সাথে কি? চুপ করে গেলি কেন, বল। সাথে সাথে ওর চোখের থেকে আমার চোখ পড়লো। দেখলাম যে ওর চোখে মরে দুটো পুরো সাদা হয়ে গেছে, আর ওই দেওয়ালে ঝোলানো জিনিসটার মধ্যে দিয়ে কতগুলো সুরের মতন জিনিস লুকিয়ে বেরিয়ে আসছিল যেন। উত্তেজনায় ভয় আর নিজেকে সামনে রাখতে পারিনি আমি, প্রচন্ড চিৎকার করে উঠে জ্ঞান হারাই। তুমি ওকে তাড়াতাড়ি সরাও ওখান থেকে, প্লিজ প্লিজ প্লিজ, তাড়াতাড়ি কিছু একটা করো। আয়, আমার সাথে আয়। প্রথমে রাহুলের হাত থেকে ওই হাড়ের টুকরোটা নামিয়ে সামনের ডায়েরিটার ওপরে রাখলাম। তারপর দুজনে মিলে ধরাধরি করে ওকে নিয়ে গেলাম পাশের শোয়ার ঘরটায়। কোনো রকমে ওকে শুইয়ে দিয়ে তিয়াশাকে বললাম, তুই ওর সাথে এখানেই থাক, বাইরে তো অন্ধকার হয়ে এলো, আমি দেখি একটু খাওয়ার ঘরে কিছু ব্যবস্থা করা যায় কিনা। না প্রত্যুষ দা, আমি এই ঘরে একা থাকতে পারবো না, প্লিজ প্লিজ তুমি কোথাও যেও না, প্লিজ প্লিজ। বুঝলাম মেয়েটা ভীষণ ভয় পেয়ে গিয়েছে। রাহুলের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখটা তখনও অর্ধেকটা বোঝা রয়েছে, যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যে রয়েছে ছেলেটা। বললাম, ঠিক আছে, 1 মিনিট দাঁড়া, তুই ওই ঘরটা একটু দেখে আসি, যদি স্টোভ জাতীয় কিছু পাওয়া যায়। এই ঠান্ডায় না খেয়ে থাকলে আমরা 3 জনেই এই রাতেই মারা পড়ব। লক্ষ্মীটি, একটু সাহস করে বস। আমার মনের ভেতর শীতল স্রোত বইতে লাগলো তখন। রাহুলের সেই অর্ধচেতন অবস্থায় বসে থাকা, মুখের সামনে কণ্ঠার হাড় ধরে অশুভ মন্ত্রোচ্চারণের মতো ফুঁ দেওয়া, আর সেই শাঁখের শব্দ, সব মিলিয়ে একটা অশুভ ছায়া যেন ঘিরে ধরেছে আমাদের। বাইরে তুমুল বরফ পড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বইছে ঝোড়ো হাওয়া। এ হাওয়া সমতলের হাওয়ার মতো নয়, বাইরে মিনিটখানেক দাঁড়িয়ে থাকলেই নিউমোনিয়া অবশ্যম্ভাবী। ওপাশের ঘরে একটা স্টোভ পাওয়া গেল, তাতে কিছু কেরোসিনও আছে দেখলাম। খানিকটা নুডলস সাথেই ছিল। জলের বোতল থেকে জল ঢেলে বানিয়ে নিলাম 3 জনের মতো। তারপর দুজনে মিলে অনেক করে খাওয়ানোর চেষ্টা করলাম রাহুলকে, কিন্তু কোনো লাভ হলো না। 1 চামচও খাওয়ানো গেল না ওকে। ছেলেটার গায়ে ধুম জ্বর। দেখলাম তিয়াশা নিঃশব্দে চোখের জল ফেলছে। ওকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করিস না রে, মনে হয় ব্যথাটা বেশ জোরেই লেগেছে, তার থেকেই এমন জ্বর আসছে। না গো প্রত্যুত্তা, না, আমার কিচ্ছু ভালো লাগছে না, একটা অদ্ভুত ভয় লাগছে, মনে হচ্ছে আমরা বেজায় ফেঁসে গেছি। প্রত্যুষটা, আমরা আবার বাড়ি ফিরতে পারবো তো? ধুস পোকা, আবার এমন কথা! নিশ্চয়ই ফিরবো, কেন ফিরবো না? আর সেফলি ফিরবো। আমরা তো এমন কোথাও আসিনি যেখানে ফেরার পথ নেই। হেঁটেই এসেছি, কাল সকালে বরফ বন্ধ হলে আবার হেঁটেই ফিরে যাব। ওকে বললাম বটে, কিন্তু আমারও মনটা কুডাক ছিল। কেমন যেন একটা নেগেটিভ ভাইব গোটা গ্রামটায় ছড়িয়ে রয়েছে। এখানে এসে থেকেই একটা অস্থির ভাব লক্ষ্য করছি মনের মধ্যে। কথা ঘোরাতে বললাম, শোন, এইবার একটু খেয়ে নে। না গো, ও একটু কিচ্ছু মুখে তুললো না, আমি খেতে পারবো না, তুমি খেয়ে নাও দাদা। লিসেন তিয়াশা, বি প্র্যাকটিক্যাল। রাহুলের জন্য আমাদের দুজনেরই কষ্ট হচ্ছে ঠিকই,
দেখ, ও তো আমার ছোটবেলাকার একমাত্র বন্ধু, কিন্তু আমরা না খেলে যে ও সুস্থ হয়ে উঠবে তেমনটা তো নয়। আর এই ওয়েদারে না খেয়ে থাকলে আমরাও দুর্বল হয়ে পড়ব। 3 জন মিলে অসুস্থ হয়ে পড়লে চলবে? লক্ষ্মীটি, খেয়ে নে প্লিজ। আমার কথায় তিয়াশা 2 চামচ নুডলস মুখে দিয়েই নামিয়ে রাখলো। গলা দিয়ে নামছে না দাদা। আমি আর তিয়াশাকে জোর করলাম না, নিজের বাটিটুকু শেষ করে সরিয়ে রাখলাম পাশে। খাওয়ার পেটে যেতেই শরীরটা ছেড়ে দিল। বসে বসে ঢুলতে আরম্ভ করলাম আমি। তা দেখে তিয়াশা বলল, প্রত্যুষদা, তুমি আর পারছো না, বসে আছো কেন? একটু করিয়ে নাও। তাই ভাবছি, কাল সকাল হলেই আবার রওনা হতে হবে। রাহুলের গায়ে হাত দিয়ে দেখলাম তখনও জ্বর নামেনি। বললাম, ওর জ্বরটা তো নামছে না রে, দেখা যাক কি হয়। একটা কাজ কর, তুই একটু গড়িয়ে নে। আমরা দুজনে তো একই ঘরে রয়েছি, রাহুলের হুঁশ ফিরলেও নিশ্চয়ই আমাদের ডাকবে। না গো, আমি জেগে থাকি, যদি জ্বরের ঘরে ওর জল টল লাগে। ভেবে দেখলাম কথাটা মন্দ নয়। বললাম, ঠিক আছে, আমি বরং একটু জিরিয়ে নিই। আমি উঠলে তুই বিশ্রাম করিস। ঘরের কোণে একটা মোমবাতি জ্বালিয়েছিলাম, এই বাড়িতেই পাওয়া গেছে মোমটা। সেটা দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেল তা টের পেলাম না। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। দরজা বন্ধ করার শব্দে ঘুম ভাঙল। উঠে দেখি আমার মাথার কাছেই তিয়াশা শুয়ে রয়েছে। বসে থাকতে থাকতে ও ঘুমিয়ে পড়েছে বোধহয়। আর বিছানার দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। বিছানা একেবারে ফাঁকা, রাহুল নেই। মুহূর্তে অজানা আশঙ্কায় আমার সর্বাঙ্গ শীতল হয়ে গেল। কোথায় গেল রাহুল? পরক্ষণেই মনে হলো বাথরুমে গিয়েছে হয়তো, কিন্তু তবুও একবার দেখা দরকার। ওর শরীরের অবস্থা ভালো নয়, বাইরে এখনো বেশ জোরে হাওয়া বইছে। কে জানে, হয়তো বরফও পড়ছে এখনো। একবার ভাবলাম তিয়াশাকে ডাকি, কিন্তু তারপরেই মনে হলো বেচারি এতটা টেনশনের মধ্যে একটু বিশ্রাম পেয়েছে, এখনই ওকে জাগানোটা মনে হয় ভালো হবে না। ওর ওপর দিয়ে যা যাচ্ছে। মোমবাতিটা অনেকটা গলে গিয়েছে। কাঠের মেঝের ওপর সেই গলা মোম জমে অদ্ভুত নকশা এঁকেছে। প্রথমে পিছনের দরজা দিয়ে বাইরে এলাম। বাইরে বেরোনো মাত্রই রাক্ষসের শীত কামড়ে ধরল আমাকে। বরফপাত চলছে সমানে। নিকষ কালো অন্ধকারে রাহুলকে কোথায় খুঁজব? এইসব ভাবছিলাম, এমন সময় মনে হলো কেউ যেন সামনের বাড়ির কোণ থেকে উঁকি মারছে। মনে মনে ভাবলাম, এ আবার কি? হাঁক পারলাম, রাহুল, এই রাহুল, আর ইউ দেয়ার? তোর ফাজলামিটা এবার বন্ধ কর ভাই, বেরিয়ে আই বলছি। কিন্তু কেউ সাড়া দিল না। তবে মনে হলো কেউ যেন সরে গেল ওই বাড়িটার পিছন দিয়ে। আমি দৌড়ে গেলাম ওইদিকে। পুরো বরফের আস্তরণে পা ঢুকে যাচ্ছে, কিন্তু তবুও হাঁচড় পাঁচড় করতে করতে ছুটলাম। জায়গাটায় গিয়ে দেখলাম, এ কি, এ তো বেবাক ফাঁকা, কেউ নেই সেখানে। তবে দূরে খাদের দিকে মনে হলো কিছু যেন একটা নড়ে উঠল। তুষারপাতের জন্য এত দূর থেকে কিছু দেখা যাচ্ছে না স্পষ্ট করে, কিন্তু কিছু যেন একটা সরে গেল সেদিক থেকে। আমি আবার ছুটলাম। না, এবারেও কিছু দেখতে পেলাম না।
তবে কি আমার মনের ভুল? ভয়ে অনেক সময় ভ্রম হয় বলে শুনেছি, এও কি তেমন কিছু? তবে রাহুল গেল কোথায়? না না না, কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। এমন অদ্ভুত সব কাণ্ড ঘটছে যে মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে। না, একা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ফিরে গিয়ে তিয়াশাকে ডাকা দরকার। আমাদের আপাত আশ্রয়স্থলের দিকে পা বাড়ালাম আমি। গিয়ে দেখলাম তিয়াশা হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছে। আমায় দেখে শুধলো, কোথায় গেছিলে তোমরা? রাহুল কই? আমার চোখটা একটু লেগে গেছিল, উঠে দেখি ঘর বিছানা সব ফাঁকা। এই দুর্যোগে কোথায় বেরিয়েছিলে? রাহুলকে খুঁজে পাচ্ছি না রে। মানে? একরাশ উৎকণ্ঠা ফেটে পড়ল তিয়াশার গলায়। আমার ঘুম ভাঙার পর থেকেই যা যা হয়েছে সবটা খুলে বললাম ওকে। কান্নায় ভেঙে পড়ল তিয়াশা। এবার কি হবে প্রত্যুষদা? রাহুলকে কোথায় খুঁজবো আমরা? ভেঙে পড়িস না, বিপদে মাথা ঠান্ডা রাখা বুদ্ধিমানের কাজ। যা করার আমাদেরকেই করতে হবে। আমাদের সাথে যে ওয়াকিং স্টিক আছে সেটা নিয়ে আয় তো। আমি ডান দিক থেকে অর্ধবৃত্তাকার পথে বাম দিকে, আর তুই বাম দিক থেকে ওই একইভাবে ডান দিকে হাঁটবি। এইভাবে পুরো রাস্তাটা আমাদের তন্ন তন্ন করে খুঁজতে হবে। ওর যা শারীরিক কন্ডিশন, তাতে যদি জ্বরের ঘরে এদিক ওদিক গিয়ে থাকে তবে কত দূর আর যাবে। যা যা, স্টিক দুটো নিয়ে আয়। এই অন্ধকারে বরফের মধ্যে হাতড়ে হাতড়ে চলা মুশকিল। ওগুলো সাথে থাকলে অ্যাটলিস্ট পাথর টাথর এড়িয়ে চলা যাবে। না না, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। সেই মতো আগামী মিনিট 20 ধরে রাহুলকে সেই জনশূন্য গ্রামটায় তন্ন তন্ন করে খুঁজলাম আমরা, কিন্তু সবই বিফল হলো। গোটা গাঁটা যেন এই দুর্যোগে আরো ভয়ঙ্কর নিষ্প্রাণ দেখাচ্ছে। খোঁজাখুঁজির পর আবার সেই প্রথম বাড়িটার কাছে এসে মিলিত হলাম দুজনে। তিয়াশা চোখের জল ফেলতে ফেলতে বলল, প্রত্যুষদা, এবার এবার কি হবে? ওকে যে কোথাও খুঁজে পাওয়া গেল না। কি হলো ওর? ঝড়ের ঘরে কাঁদে কাঁদে। কি সব উল্টোপাল্টা বলছিস? বিপদের সময় এসব কথা মুখেও আনবি না। ঘরের ভেতরে চল, আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে তোর। তিয়াশা বুঝতে পারল কিনা কে জানে, তবে ভয়ে, আতঙ্কে আর প্রবল ঠান্ডায় আমার হাত পা আর কাজ করতে চাইছে না। আমাকে শক্ত থাকতেই হবে, ওর সামনে ভেঙে পড়লে চলবে না। ঘরে ঢুকেই বিছানাটার উপর ধপ করে বসলাম। তিয়াশা দাঁড়িয়ে রইল এক কোণে। মনটা তেতো হয়ে আছে। মনে মনে প্রথম থেকেই সবকিছু পরপর ভাবতে শুরু করলাম। হঠাৎ বিকেলের একটা দৃশ্য মনে পড়তেই লাফিয়ে উঠলাম। ছুটে গেলাম বসার ঘরটায়। তখনও ঘরের কোণে পড়ে আছে সেই বই, মুদ্রা আর কালচে হয়ে আসা শিংটা। নিচু হয়ে হাতে তুলে নিলাম বইটা। মোমবাতির কাছে এনে খুলতেই চমকে উঠলাম। আরে, এটা তো কোনো বই নয়, এটা হাতে লেখা একটা ডায়েরি। ডায়েরির প্রথমেই মুক্তোর মতো হাতের লেখায় ইংরেজিতে লেখা রয়েছে HP হাওয়ার্ড। দ্বিতীয় পাতা উল্টাতেই চোখে পড়ল একটা সাবধান বাণী, লাইফ ডাজন্ট গিভ এনি সেকেন্ড চান্স। মনে মনে ভাবলাম, রাহুলের উধাও হয়ে যাওয়ার পিছনে এই ডায়েরিটার কোনো হাত নেই তো? না, এটা তাড়াতাড়ি পড়তেই হবে। তিয়াশাকে বললাম, মনে হচ্ছে রাহুলের নিখোঁজ হওয়ার পিছনে এই ডায়েরিটার কোনো যোগাযোগ রয়েছে। আমি ঝট করে এটা পড়ে ফেলি, দেখি কিছু জানা যায় কি না। আর শোন, তুই চোখ কান খোলা রাখবি। যদি কোনো শব্দ পাস তবে আমায় জানাবি।
তিয়াশা কোনো উত্তর করল না, স্রেফ মাথা নেড়ে সম্মতি জানালো। আমি পড়তে শুরু করলাম সেই আশ্চর্য ডায়েরি। এমন অদ্ভুত লেখা এর আগে কখনো পড়িনি আমি। ডায়েরির পাতায় পাতায় বিস্ময়কর সব তথ্য এবং বর্ণনা দেওয়া রয়েছে। মিনিট খানেকের মধ্যেই হারিয়ে গেলাম সেই সম্মোহনী ডায়েরিতে। 3 জনের একসাথে ঘুরতে আসা, অফরুটে বেরিয়ে পড়া, রাহুল, তিয়াশা, আমাদের বর্তমান সমস্যা, দুশ্চিন্তা, উদ্বেগ, শীত, তুষারঝড়, কিছুই মাথায় রইল না আমার। হতভাগা কীট যেমন মাকড়সার জালে ক্রমাগত পেঁচিয়ে যেতে থাকে, আমিও যেন সেই ডায়েরির লেখনীতে ক্রমশ জড়িয়ে যেতে লাগলাম। সেই বেচারা কীট তো তবুও প্রাণে বাঁচার জন্য ছটফট করে, শেষ চেষ্টাটুকু দেখা যায় তার মধ্যে, কিন্তু আমি যেন সেটুকুও করতে অক্ষম। মোমবাতির আলোতে ডায়েরির লেখাগুলো যেন জীবন্ত হয়ে উঠল। লেখার প্রতিটি শব্দ যেন একটা অনুচ্চারিত আর্তনাদ, প্রতিটা বাক্য যেন একটা অদ্ভুত রহস্যময় ইঙ্গিত। লেখার ফাঁকে ফাঁকে আঁকা অদ্ভুত সব চিত্র যেন কোনো ভৌতিক গল্পের পাতা বা কোনো পুরনো কুসংস্কারের নিদর্শন। আমি ক্রমশ নিমজ্জিত হচ্ছি সেই ডায়েরির জালে, ঠিক যেমন রাহুল অদৃশ্য হয়েছিল সেই দৃষ্টির বাইরে। বাইরে বরফপাতের সাথে ঝোড়ো হাওয়া কাঁপাচ্ছে আমাদের আশ্রয়স্থল, আর তার সাথে যেন কাঁচের জানালায় করাঘাত করে চলেছে অশুভ আত্মার মর্মান্তিক চিৎকার। কিন্তু আমার মন এখন সম্পূর্ণ আবদ্ধ সেই ডায়েরির রহস্যময় পাতায়। প্রতিটা পাতা যেন এক নতুন ভয়ঙ্কর রহস্য উন্মোচন করছে, অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা অশুভ আত্মাদের ইতিহাস, প্রাচীন অভিশাপের কাহিনী, আর তার সাথে সংযুক্ত আমাদের বর্তমানের ভয়াবহ অভিজ্ঞতা। আমি যতই পড়ছি ততই ডুবে যাচ্ছে সেই অতল রহস্যের গভীরে, যেন কোনো অদৃশ্য হাত আমাকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গভীরে। মোমের আলোতে সেই ভয়ঙ্কর ছবিগুলো যেন আরো বেশি জীবন্ত হয়ে উঠছে, যেন মোমের শিখার কম্পনে ওরা নাচছে, বাঁচছে। একবার মনে হলো ঘরের কোণ থেকে একটা ফিস ফিস শব্দ ভেসে আসছে। মাথা ঘুরিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছে, যেন কোনো অশুভ আত্মা আমাদের পর্যবেক্ষণ করছে। তিয়াশা একপাশে গভীর ঘুমে আচ্ছন্ন, তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট, কিন্তু তার ঘুম ভাঙানোর সাহস পেলাম না। বাইরে ঝোড়ো হাওয়ার সাথে মিশে থাকা অদৃশ্য কণ্ঠের মর্মান্তিক চিৎকার, আর সেই ডায়েরির পাতা থেকে উঠে আসা অতিপ্রাকৃত ছায়া, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত ছায়া যেন আমাদের ক্রমশ গ্রাস করতে চাইছে। কিন্তু আমি থামলাম না, ডায়েরির পাতা উল্টাতেই থাকলাম। প্রতিটা পাতায় নতুন নতুন ভীতিকর রহস্য আমাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি আর ফিরতে পারবো না এই দুঃস্বপ্নের জাল থেকে। হঠাৎ করে মোমের আলো নিভে গেল, আর ঘর ভরে গেল ঘন কালো অন্ধকারে। সেই অন্ধকারের মধ্যে একটা শীতল অশুভ স্পর্শ অনুভব করলাম, আর তারপরেই সবকিছু কেমন যেন ঘোলাটে হয়ে গেল। ডায়েরি পড়া যখন শেষ হলো ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে। গতকাল শুরু হওয়া সেই তুষারপাত এখনো সমান তালে চলছে।
আজ এখান থেকে পালানোর কোনো পথ নেই। তার উপর আবার রাহুল গত 10 ঘন্টা ধরে নিখোঁজ। কেঁদে কেঁদে তিয়াশার চোখের জল শুকিয়ে গিয়েছে। ও এখন যাকে বলে শোকে পাথর হয়ে গিয়েছে। ডায়েরির পাতা থেকে মাথা তুলে চারপাশটা একবার দেখে নিলাম আমি। বাস্তব দুনিয়ায় ফিরে এসে কেমন যেন স্বস্তি হচ্ছিল। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার মুখ থেকে। তিয়াশাকে ডেকে বললাম, তিয়াশা, মনে হচ্ছে রাহুলের সন্ধান পাওয়া গিয়েছে। মুহূর্তেই মেয়েটার মুখটা লাল হয়ে উঠল। ওর চোখ দুটো ঝলমল করে উঠল যেন। উত্তেজিত গলায় তিয়াশা বলল, তাই? ও কোথায় প্রত্যুষদা? তুই কি করে ওর হদিশ পেলে? কি গো, চুপ করে আছো কেন? বলো না দাদা। এই ডায়েরির কথা যদি সত্যি হয় তবে রাহুলের হদিশ আমি পেয়েছি, আর ওকে ফিরিয়ে আনার একটা শেষ চেষ্টা আমি করব। কি লেখা আছে ওই ডায়েরিতে? একটা অদ্ভুত গোষ্ঠী এবং তাদের উপাস্যের কথা। এখন কোথাকার কোন গোষ্ঠী আর তাদের দেবতার কথা জেনে আমরা কি করব? কাজের কথা বলো প্লিজ। আমি কাজের কথাই বলছি। এই ডায়েরিতে লেখা আছে রাহুলকে ফিরিয়ে আনার যাবতীয় সুলুক সন্ধান। যা বলছি ভালো করে শোন। শোনার কি আছে প্রত্যুষদা? যদি সত্যি এই ডায়েরিতে তেমন কিছু লেখা থাকে তবে চলো এক্ষুনি রাহুলকে খুঁজে বের করি। এই কাজে অনেক ঝুঁকি, একা এ সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। তাই পুরোটা শুনে তুই যা বলবি আমি তেমনটাই করব। বেশ, বলো কি বলবে, শুনি তোমার সেই গোষ্ঠী আর তাদের উপাস্যের কথা। কি লেখা আছে ওই মানধাত্তার আমলের ডায়েরিতে? ডায়েরিটা একজন অস্ট্রেলিয়ান পর্যটকের লেখা। হিমালয়ে বেড়াতে এসে এই গাঁয়ে আশ্রয় নেন তিনি। ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। এখানে তিনি একজন মিশ্র, মানে আধা ভারতীয় এবং আধা তিব্বতী লোকের দেখা পেয়েছিলেন। সেই সময় এই গ্রাম এমন জনহীন ছিল না, তবে খুব বেশি লোকও তখন থাকতো না এখানে। হাতে গোনা জনা 15 নারী পুরুষের কথা উল্লেখ করেছিলেন মিস্টার হাওয়ার্ড, মানে এই ডায়েরির লেখক। আমাদের মতো তিনিও দুর্যোগের কবলে পড়ে এই গায়ে আশ্রয় নেন। গায়ের লোকেরা বেশ খাতির যত্ন করেছিল তাকে। তবে দ্বিতীয় দিন রাতে তিনি একটা অদ্ভুত শব্দ শুনতে পান। গায়ের কোনো বাড়ি থেকে যেন কেউ শীষ দেওয়ার মতো করে একটানা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। যথারীতি নিজের শয্যা ত্যাগ করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। প্রত্যেকটি বাড়ির সামনে গিয়েই কান পেতে শোনার চেষ্টা করেন ভদ্রলোক। পরপর গোটা 5 বাড়ি বিফল হয়ে যখন তিনি ফিরে আসবেন ভাবছেন, তখনই একটি বাড়ির সামনে দিয়ে সেই শব্দ জোরালো হয়ে শুনতে পেলেন তিনি। সন্তর্পণে বাড়িটির কাছে গিয়ে দরজা খুলে ফেললেন। বিস্মিত হয়ে দেখলেন ওই ঠান্ডায় সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গায়ের প্রতিটা নারী পুরুষ তালে তাল মিলিয়ে কতগুলো হাড়ের বাঁশিতে ফুঁ দিয়ে চলেছেন। আর তাদের সামনের একটা বন্ধ তোরঙ্গের ভিতর থেকে অদ্ভুত এক শব্দে প্রত্যুত্তর ভেসে আসছে। মিস্টার হাওয়ার্ড সেই তোরঙ্গের ভিতর থেকে আসা শব্দকে বোবা মানুষের গর্জন আর বজ্রপাতের প্রবলতার সাথে তুলনা করেছেন। কিন্তু হতভম্ব হাওয়ার্ডের হাত থেকে দরজাটা ছেড়ে যায়নি, আর সেই শব্দে পিছন ফিরে গায়ের সমাবেত জনতা ওকে দেখে ফেলে। তিনি ভাবলেন হয়তো গ্রামের লোকেরা এই অনধিকার চর্চায় রেগে যাবে, ক্রুদ্ধ হয়ে তাকে গালিগালাজ করবে অথবা মেরেও ফেলতে পারে। কিন্তু তেমন কিছুই হলো না। গায়ের লোকেরা সাগ্রহে ওকে ডেকে নিয়ে এসে বসালেন নিজেদের সভার মাঝখানে। তখনও সেই তোরঙ্গ থেকে প্রবল গর্জন হয়েই চলেছে। সেই শব্দে শিহরিত হয়ে উঠলেন ভদ্রলোক। কাঁদো কাঁদো গলায় সেই গোষ্ঠীর প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন ওই তোরঙ্গে কোনো ভয়ঙ্কর জন্তুকে বন্দি রাখা হয়েছে কিনা। কি ছিল ওই তোরঙ্গে? অনন্তের রাস্তা।
মানে? মানেটা যে কি তা তিনি খোলসা করে লেখেননি। ভদ্রলোক নিজের ডায়েরিতে ঠিক যেমনটা লিখেছিলেন আমি কিন্তু তোকে তেমনটিই বলছি। শোন, ডায়েরিটা এখানেই শেষ নয়, উনি আরও লিখেছেন। কিন্তু এইসব জানে আমাদের কি লাভ? এখন অবধি তো বুঝতে পারলাম না যে এর সাথে রাহুলের অন্তর্ধানের কি সম্পর্ক। সম্পর্ক আছে, পুরোটা শুনলেই তুই বুঝতে পারবি। মাঝপথে আমাকে থামাস না। এরপর ওই গোষ্ঠীপতি মিস্টার হাওয়ার্ডকে বললেন, কোনো ফালতু লোককে ওরা এই আরাধনার সভায় পৌঁছতেই দেন না, কিন্তু ওদের শত গোপনীয়তার সত্ত্বেও যখন ভদ্রলোক ওই সভায় পৌঁছেছেন তখন অনন্তের অধিপতি নিজেই ওকে বেছে নিয়েছেন। কাজেই সেই গোষ্ঠীপতি হাওয়ার্ডকে সবটা খুলে বললেন, আর সেসব কথাই নিজের ডায়েরিতে সবিস্তারে লিখে গেছেন ভদ্রলোক। এই যে 10টা বাড়ি একই ছাঁচের তৈরি, এরও একটা তাৎপর্য রয়েছে। এই বিশেষ গোষ্ঠী মনে করে মানুষের আত্মা 10টি জীবনচক্রের মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে অনন্তের পথে এগিয়ে যায়। কখনো সেই জীবন মানুষের হতে পারে, বা কখনো জানোয়ার, কীটপতঙ্গ, এদেরও জীবন হতে পারে। আর তাই হাওয়ার্ডের ভাষায় সেই মহান উপাস্যের আরাধনার কোনো মন্ত্র নেই, আছে কেবল একটা শব্দ, নিঃশ্বাসের শব্দ, যার অর্থ প্রতিটা শ্বাসে একজন ভক্ত সেই অনন্তের অধিকারীকে আহ্বান করছে। আর সেই শব্দই ধ্বনিত হয় ওই ওই হাড়ের বাঁশিতে ফুঁ দিলে। এরপর ডায়েরির শেষের দিকে লেখক লিখেছেন, তিনি নাকি সেই মহান উপাস্যের আশার আভাস পেয়েছেন। তার নাকি সময় হয়েছে সেই মহান উপাস্যের কাছে নিজেকে সমর্পণ করার। অতএব তিনি আগামী প্রজন্মের জন্য লিখে যাচ্ছেন এই ডায়েরি, যাতে নতুন প্রজন্ম এই বিশেষ রীতি মনে রেখে আরাধনা করে সেই মহান অবয়বকে ডাকতে পারে, যাতে পৃথিবীতে আরও একবার প্রতিষ্ঠিত হয় অনন্তের রাজত্ব। এরপর আর ডায়েরিতে কোনো এন্ট্রি নেই জানিস, যেন হঠাৎ করে লেখা থামিয়ে দিয়েছিলেন এইচপি হাওয়ার্ড। এখন আমার মনে হচ্ছে আমরা যখন গতকাল ওই শব্দের উৎস খুঁজতে এই বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন হয়তো রাহুলের চোখে এইসব জিনিস পড়ে, আর নেহাতি কৌতূহলবশত সে ওই হাড়ের বাঁশি ফুঁকে দেয়। কিন্তু তারপর যে ঠিক কি হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। তাছাড়া আরও কয়েকটা খটকা রয়েছে। খটকা? কিসের খটকা? আর তুমি এক্স্যাক্টলি করতেটা কি চাইছো? খটকা বলতে ডায়েরির প্রথমে লেখা ওই লাইনটা, লাইফ ডাজন্ট গিভ এনি সেকেন্ড চান্স, জীবন দ্বিতীয় সুযোগ দেয় না। এই কথাটার মানে কি? এটা কি স্রেফ একটা ফিগার অফ স্পিচ, নাকি এরও মানে আছে কিছু? আর 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 এই মহান উপাস্যটা যে ঠিক কি বা কে? তাছাড়া ভদ্রলোক হঠাৎ করে লেখা বন্ধ করে দিয়েছিলেনই বা কেন? যাক, আমি ভাবছি ডায়েরিতে লেখা পথে একবার হাড়ের বাঁশিতে ফুঁ দিয়ে দেখব। আর এছাড়া তো কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। দেখলাম তিয়াশা একবার ভয়ে শিউরে উঠল, কিন্তু মুখে কিছু বলল না। শোন তিয়াশা, এখন বাজে বিকেল 5টা। আমি প্রসেস শুরু করার পর কি হবে জানি না, কিন্তু যাই হয়ে যাক আমাদের ভয় পেলে চলবে না। এছাড়া তো অন্য কোনো উপায় আমি দেখছি না। সব দিক গুছিয়ে নিয়ে বসলাম ওই ক্যালেন্ডারের মতো জিনিসটার সামনে। বসার আগে সেটার ধুলো মুছে দেখলাম ওটা কোনো ক্যালেন্ডার নয়, একটা চওড়া মতো শুকনো চামড়ার টুকরো। তার ঠিক মাঝখানে 10টা কালচে ফোঁটার মধ্যে দিয়ে একটা রেখা সোজা চলে গেছে উত্তর পশ্চিম দিকে। কাছ থেকে দেখে বুঝলাম ওই ফোঁটাগুলো আসলে শুকিয়ে যাওয়ার রক্তের ফোঁটা। আর এইসব কিছুর বাইরে রয়েছে একটা হিজিবিজি ছবি। সেই ছবির অবয়বটা খানিকটা মানুষের মস্তিষ্কের মতন, খানিকটা অক্টোপাসের মতো, আর খানিকটা
গা গিনগিনে শ্যাওলার মতো দেখতে। ডায়েরির নির্দেশ মতো আমি হাড়ের বাঁশিতে ফুঁ দেওয়া শুরু করলাম। কিন্তু না, সেই শব্দটা বাজাতে পারলাম না। আবার চেষ্টা করলাম। ওই সেই শব্দটা বাজছে না তো। একটা আশার আলো যাও বা দেখা গিয়েছিল, সেটাও চোখের সামনে নিভে যেতে বসেছে। তাহলে রাহুলকে বাঁচাবো কি করে? কি করে খুঁজে পাবো ছেলেটাকে? মনটা কেমন যেন পাগল পাগল লাগছে। ভাবলাম আরেকবার চেষ্টা করি। হঠাৎ সামনের সেই চামড়ার টুকরোটায় একটা তিব্বতী ভাষায় লেখা শব্দের উপর চোখ পড়ল। কলেজ জীবনে বহুবার এসব দিকে বেড়াতে এসেছি, তাই কৌতূহলবশত কয়েকটা অক্ষর শিখেছিলাম। লেখা আছে চাউর তগ। কিন্তু এর মানে কি? যাই হোক, আবার বাঁশিটায় ফুঁ দিলাম আমি। এইবার সশব্দে নিপুণভাবে বেজে উঠল সেটা। মনের মধ্যে হতাশার পর্দাগুলো এক এক করে সরে যাচ্ছিল। তালে তালে ক্রমাগত বাজিয়ে চললাম ওটাকে। ইতিমধ্যেই বাইরে ঘনিয়ে এসেছে অন্ধকার। তুষারপাত বন্ধ হয়েছে। সেই নিকষ কালো আঁধার দুনিয়ায় কাঠের বাড়িটা থেকে সেই বাঁশির শব্দ ছড়িয়ে পড়ছিল দূর দিগন্তে। কতক্ষণ বাজিয়েছিলাম জানি না। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। হঠাৎ বাম দিকের ঘরটার কাঠের মেঝেতে কারোর পায়ের শব্দ পেলাম। কেউ যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ওই ঘরে। এছাড়া আরো একটা শব্দ আসছে ঘর থেকে। একটা ভিজে কাপড়ের পুঁটলি যেন কেউ সারা ঘরময় হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। সারা বাড়িটা একটা অসম্ভব ঠান্ডা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্ম হয়েছে হঠাৎ করে। লক্ষ্য করলাম সেই খুঁড়িয়ে হাঁটার শব্দটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে, আর তীব্র হচ্ছে সেই জলে ভেজা কাপড় টানার শব্দটা। জানলাহীন সেই ঘরে প্রথম থেকেই একটা লণ্ঠন জ্বালানো ছিল। ঘরের এক কোণে জড়সড় হয়ে বসেছিল তিয়াশা। হঠাৎ ওর মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট শব্দ। সেই শব্দে চমকে উঠে তাকালাম বাম দিকের ঘরটার দরজায়। লণ্ঠনের টিমটিমে আলোয় দেখলাম দরজার ফাঁক দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা লকলকে জিভের মতো শ্যাওলা রঙা সুর। লালার মতো কিছু চটচটে পদার্থ গড়িয়ে পড়ছে সেই সুর দিয়ে। ভয়ে, আতঙ্কে, ঘেন্নায় বাঁশি বাজানো থেমে গেল আমার। হাত থেকে খসে পড়েছে হাড় বাঁশিটা। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দেখলাম কেউ যেন সেই দরজার পাল্লাটা খুলে ফেলছে। ঘরের ভেতরটায় জমাট অন্ধকার। পচা দুর্গন্ধ বেরিয়ে এলো সেই দরজার ফাঁক দিয়ে। আমাদের দুজনের হাত পা যেন অসাড় অবশ হয়ে গেল। মুখ দিয়ে টু শব্দ করার ক্ষমতাও নেই আমাদের। ঘরের পিচকালো অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে আরো কতগুলো লকলকে কালো সুর। আর সেই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে উদয় হচ্ছে দুটো উজ্জ্বল হিংস্র চোখ। পুরো অবয়বটা দেখতে দেখতে কে যেন আমার মনের মধ্যে ফিসফিসিয়ে বলে গেল, যাওর ত্বক। কি করব না কিছুই ভেবে উঠতে পারলাম না। স্থানুর মতো বসে বসে আসন্ন বিপদের কথা ভাবছিলাম। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে রাহুলের কণ্ঠস্বর ভেসে এলো, পালা পালা পালা, জলদি এখান থেকে পালা পালা পালা। রাহুলের কণ্ঠস্বর প্রচন্ড যন্ত্রণা কাতর শোনালো।
মনে হলো যেন কেউ ওর গলাটা টিপে ধরেছে। আমি চিৎকার করে বললাম, তুই কোথায়? ও ঘরে কোথায় গেলি? এসব কি হচ্ছে রাহুল? কিছুক্ষণ সব চুপ। আবার রাহুলের সেই শ্বাসরোধ হওয়া কণ্ঠস্বর ভেসে এলো। আমরা না জেনেই অনন্তের সম্রাটের খপ্পরে এসে পড়েছি। যে সে জিনিস নয়, মানুষের চিন্তা ভাবনার ঊর্ধ্বে এক অপরিসীম ক্ষমতা, মানে এক ভীষণ অপদেবতা এটা। ওর নাম জয় অর্তাক। আর দেরি করিস না তোরা, পালা, তোরা পালা পালা। মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছিল না, তবুও বললাম, আর তুই? ভাইরে, নিজের অজান্তেই আমি আত্মসমর্পণ করেছি এই অনন্তের সম্রাটের কাছে। জয় অর্তাক, এই শব্দটার মানে জানিস তো? পরিবর্তন। আর সেটাই সংসারের নিয়ম। আমার আর ফেরা হবে না রে। তোরা পালা পালা তোরা। আমি আর এই অসীম শক্তিধরকে আটকে রাখতে পারবো না। পালা পালা তোরা, এক্ষুনি পালা 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 তোরা। আর মনে রাখিস, জীবন কখনো দ্বিতীয় সুযোগ দেয় না। ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাহুলের কণ্ঠস্বর, আর সেই দরজা ফাঁক করে স্পষ্ট হচ্ছে ওই ভয়ঙ্কর অবয়ব। তিয়াশার হাত ধরে টান মেরে বেরিয়ে এলাম ওই বাড়ি থেকে। তারপর কিভাবে, কোন দিকে, আর কত দূর যে ওই বরফের স্তূপের মধ্যে দিয়ে ছুটেছিলাম আমি জানি না। একটা মোড় ঘুরতেই দেখলাম সেই যমজ বাড়িগুলোর মাথা দেখা যাচ্ছে। আমরা আবার ফিরে এসেছি সেই অভিশপ্ত পাহাড়ি গ্রামেই। বাড়িগুলোর ওপর দিয়ে জেগে উঠেছে অতিকায় এক বিচিত্র অবয়ব, এক মহাজাগতিক চক্রান্তের শিকার। আমরা বুঝলাম আর আমাদের নিস্তার নেই। হঠাৎ করে চারিদিকে অন্ধকার নেমে এলো। মনে হলো যেন সমগ্র পৃথিবীটা গ্রাস করেছে সেই অপদেবতা। অতিকায় অপদেবতা আমাদের দিকে ধেয়ে আসছে। সেই শ্যাওলা রঙা সুরগুলো ক্রমশ প্রসারিত হচ্ছে আমাদের দিকে। তিয়াশা কেঁদে উঠল। প্রত্যুষদা, আমরা কি আর বাঁচবো না? আমি কিচ্ছু বলতে পারলাম না। জীবনের শেষ মুহূর্তে আমার মনে হলো এই অপদেবতার হাতে আমরা শুধুমাত্র খেলনা। আমাদের জীবন, আমাদের আশা, আমাদের ভালোবাসা সবই তার করুণার উপরে নির্ভরশীল। শেষবারের মতো তিয়াশার হাতটা শক্ত করে ধরলাম আমি। সেই অতিকায় অবয়ব আমাদের গ্রাস করার আগেই মনে মনে প্রার্থনা করলাম, হয়তো এই মৃত্যুর মধ্যেই আমাদের মুক্তি আছে। চোখ বন্ধ করে অপেক্ষা করলাম সেই অনন্তের সম্রাটের ক্রোধের সামনে। অনেক পরে, কেউ জানে না কতক্ষণ পরে, যখন আমাদের চেতনা ফিরে এলো, তখন আমরা দেখি চারিদিকে নিস্তব্ধতা। আমরা কোনো এক অদ্ভুত জায়গায় পড়ে রয়েছি, যেখানে কোনো দিক নেই, কোনো সময় নেই। আমাদের সামনে শুধুই এক অশুভ শূন্যতা। মনে হলো সেই অনন্তের সম্রাটের জগতে এসে পড়েছি আমরা, যেখানে জীবন আর মৃত্যু নেই, যেখানে আছে শুধু এক অদ্ভুত পরিবর্তন, এক অনন্তের যাত্রা। এই যাত্রার কোনো শেষ নেই। এই যাত্রায় আমরা হারিয়ে গেছি। আমরা যেন সেই অপদেবতার খেলার অংশ হয়ে থেকে গেলাম চিরন্তন পরিবর্তনের মাঝে।
কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর প্লিজ এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে সামনের সপ্তাহে সোমবার ঠিক রাত 10:30 ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।